এই মেয়েটি কবরের আজাব ভিডিও ধারণ করার জন্য এই পাপিষ্টের কবরের ভেতর ক্যামেরা নিয়ে শুয়ে পড়ে। মেয়েটি কি কবরের আজাব ভিডিও করতে পেরেছিল, নাকি পারেনি, নাকি কবরের আজাবই মিথ্যে? জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন। মুভির শুরুতে একটি হ্যাপি ফ্যামিলিকে দেখানো হয়। এই পরিবারের অভাব অনটন থাকলেও পরিবারের সকলেই অনেক খুশি ছিল। পরিবারের 4 জন সদস্য, সীতা, আদিল আর তাদের বাবা মা, পরিবারের সকলে মিলে একটি বেকারি চালাচ্ছিল। সীতার বাবা আজকে নতুন এক আকৃতির রুটি বানিয়েছে, দেখতে অনেকটা কুমিরের মতো। তারা সেটা নিয়ে হাসাহাসি করছিল। তাদের বেকারির পাশে একটি আমেরিকান বেকারিতে আজকের কাস্টমারদের বিশাল লাইন পড়েছে, অথচ সীতাদের বেকারিতে তেমন কোনো কাস্টমার নেই। তাই সীতার বাবা বলছিল পাশের বেকারিতে 50% ডিসকাউন্ট দিয়েছে, তাই আমরাও 50% ডিসকাউন্ট দেব, তাহলে কিছু কাস্টমার আমাদের বেকারিতেও আসবে। সীতার বড় ভাই আদিল, যদিও আদিল সীতার থেকে খুব বেশি বড় নয়, তবে আদিল ছিল খুব ভীতু প্রকৃতির। এর ভিতর আদিলের স্কুলের কিছু ফ্রেন্ডরা সীতাদের দোকানে এসে আদিলকে বুলি করছিল, কিন্তু আদিল ভীতু প্রকৃতির হওয়াতে কোনো প্রতিবাদ করতে পারছিল না। তবে সীতা দেখতে পেয়েই ওই ছেলেগুলোকে বকা দিয়ে বেকারি থেকে বের করে দেয়। এরপর বেকারিতে এক লোক আসে, যার চোখে মুখে ছিল ভয়ের ছাপ আর কানে ছিল হেডফোন। লোকটা বেকারিতে এসে চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ তার কাশি শুরু হলে আদিল তাকে এক গ্লাস পানি এনে দেয়। লোকটা পানি খেয়ে আদিলকে বলে, আজকের বেকারির সব থেকে রাস্তায় বের হবা না। আর আদিলকে একটা ক্যাসেট দিয়ে বলে, এই ক্যাসেটে কবরের আজাব রেকর্ড করা রয়েছে। আরও বলে, আমি শহীদ হতে চাই, যাতে করে কবরের আজাব ভোগ করতে না হয়। এসব বলেই লোকটা বেকারি থেকে বের হয়ে যায়। তখন সীতাদের বেকারি শপে এক কাস্টমার আসে, যে সুযোগ পেয়েই ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করার চেষ্টা করে, আর তা আদিল দেখা সত্ত্বেও চুপ থাকে। তবে তারপরেই সীতা দেখে ফেলে, আর সীতা ওই চোরের হাত থাবা দিয়ে ধরে ফেলে। কিন্তু কাস্টমার সীতার হাত ছাড়িয়েই বেকারি থেকে বের হয়ে যায়। সীতা তার বাবা মাকে জানায় যে চোর তাদের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে বের হয়ে গেছে। সীতার বাবা ও মা চোরকে ধরার জন্য বেকারি থেকে বের হয়। অমনি দোকানের সামনে একটা বোম ব্লাস্ট হয়, আর সেখানে থাকা সীতার বাবা মা সহ অসংখ্য মানুষ স্পট ডেড হয়। আসলে যেই লোকটা কিছু সময় আগে সীতাদের বেকারিতে কানে হেডফোন দিয়ে এসেছিল আর কবরের আজাব থেকে বাঁচার জন্য শহীদ হতে চেয়েছিলেন, ওই লোকটার সাথেই বোম ছিল, আর তা ব্লাস্ট হয়েই ওই লোক নিজে সহ সীতার বাবা মা ও অসংখ্য মানুষ মারা গিয়েছে। সীতা ও আদিলকে পুলিশ হেফাজতে নেওয়া হয় তথ্য নেওয়ার জন্য, কারণ সর্বশেষ ওই লোকের সাথে তো আদিলই কথা বলেছিল। আদিল ওই ক্যাসেটটা সাথে করে নিয়ে আসে পুলিশকে দেওয়ার জন্য। তবে সীতা আদিলের থেকে ক্যাসেটটা নিয়ে নেয়, কারণ সীতা জানতে চায় ওই ক্যাসেটে এমন কি আছে যা শুনতে শুনতে ওই লোক নিজে সহ এত লোককে হত্যা করেছে। পুলিশ আদিলের থেকে জানতে চায় আদিলের সাথে ওই লোকের কি কথা হয়েছিল। আদিল সব কিছু বলে দেয়, তবে সীতা নিষেধ করায় লোকটা আদিলকে যে ক্যাসেটটা দিয়েছে সেই বিষয়টা এড়িয়ে যায়। এর পরের সিনে কয়েক মাস পরের কাহিনী দেখানো হয়। সেখানে দেখা যায় সীতাকে একটি এতিমখানায় ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। সেখানে এক বয়স্ক ওস্তাদজি সীতাসহ অন্য মেয়েদের ক্লাস নিচ্ছিল। ওই ওস্তাদজি কবরের ভয়াবহ আজাব সম্পর্কে মেয়েদেরকে বলছিল, আরও বলছিল কবরের প্রাথমিক প্রশ্ন সম্পর্কে। কিন্তু সীতা এগুলো শুনে বিরক্ত হচ্ছিল। আসলে সীতা মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে কিছুই বিশ্বাস করত না। ওই ওস্তাদজিও সীতার প্রতি বিরক্ত ছিল, কারণ সীতা নাস্তিকতায় বিশ্বাস করত। তাই সীতার কাছে এসে সে কবরের ভয়াবহতা বর্ণনা করছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই সীতা ওই স্কুল থেকে তার ভাই আদিলকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সীতা স্কুল পালিয়ে জঙ্গলে আদিলের সাথে দেখা করে। পালাবার জন্য তারা একটা টানেলের সামনে আসে, আর এই টানেল দিয়েই তাদের পালাতে হবে। তবে এই টানেল নিয়ে অনেক ভৌতিক কাহিনী রয়েছে। এই টানেলে আত্মা রয়েছে।
যে একবার এই টানেলে প্রবেশ করে সে আর ফেরত আসে না। এজন্য আদিল এই টানেলে ঢুকতে ভয় পাচ্ছিল, কিন্তু সীতা তাকে নিয়ে জোর করে টানেলে প্রবেশ করে। টানেলের ভেতর একদম অন্ধকার ছিল। আদিলের কাছে একটি লাইট ছিল। আদিল তার লাইটটি অন করে। লাইটের আলোতে তারা সামনের দিকে হাঁটতে থাকে। এক পর্যায়ে আদিলের লাইটটি বন্ধ হয়ে যায়। তখন তারা অন্ধকারের ভেতর হাঁটছিল। সীতা সামনে হাঁটছিল আর আদিল পেছনে। হঠাৎ করে সীতা পেছনে তাকিয়ে দেখে আদিল নেই। সীতা একা হয়ে পড়ে। সীতা এই অন্ধকার টানেলে একা প্রচণ্ড ভয় পাচ্ছিল। সে বারবার আদিলকে ডাকতে থাকে। এর মধ্যে হঠাৎ সীতার সামনে অদ্ভুত আকৃতির একটি ছেলে আসে। এই ছেলেটি সীতার কাছে সাহায্য চাচ্ছিল, কিন্তু সীতা এই ছেলেটিকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে উল্টো দৌড় দিয়ে টানেল দিয়ে বের হয়ে আসে। বের হয়ে দেখতে পায় সীতার স্কুলের সকল শিক্ষকেরা তাকে ধরার জন্য টানেলের মুখে দাঁড়িয়ে আছে, আর তারা আদিলকে ইতিমধ্যে ধরে ফেলেছে। যাই হোক, সীতা আদিল কেউই পালাতে পারেনি। এই স্কুলে অল্প বয়সী একজন শিক্ষিকা ছিল, যিনি সীতাকে অনেক ভালোবাসত। যেহেতু সীতা পালিয়ে গিয়ে পাপ করেছে, তাই স্কুলের নিয়ম অনুযায়ী তাকে লাল হিজাব পরিয়ে দিলেন তিনি। তবে এই শিক্ষিকা যেহেতু সীতাকে অনেক ভালোবাসত, তাই তিনি আবারও লাল হিজাব খুলে সবার মতো সাদা হিজাব পরিয়ে দিতে যাচ্ছিলেন। কিন্তু তখনই স্কুলের প্রিন্সিপাল মহিলা চলে আসে আর বলে যেহেতু সীতা পাপ করেছে, তাই তাকে লাল হিজাবই পরিধান করতে হবে বলে তাকে লাল কালারের হিজাব পরিয়ে দেয়। দেখা যাচ্ছে সীতাসহ সকল মেয়েরা ক্লাসে যাচ্ছে। এমন সময় তাদের স্কুলের প্রতিষ্ঠাতা একটি কালো গাড়িতে করে আসে। পরের সিনে দেখা যায় সেই অল্প বয়স্ক শিক্ষিকা, যিনি সীতাকে অনেক ভালোবাসত, তিনি প্রধান শিক্ষিকার সাথে কোনো বিষয়ে কথা বলছিল। আসলে এই স্কুলের প্রতিষ্ঠাতা, যিনি স্কুলের সমস্ত খরচ বহন করতেন, তিনি গেয়েছিলেন। তিনি এই স্কুলের ছোট বাচ্চাদের ধরে নিয়ে তাদের সাথে খারাপ কাজ করত, আর এই বিষয়ে এই শিক্ষিকা প্রধান শিক্ষিকাকে বলছিল। যাই হোক, প্রধান শিক্ষিকা এটাকে বেশি পাত্তা দিল না। সে বলল ওনার টাকাতেই তো এই স্কুল চলছে, তাই উনাকে কিছু বলার উপায় নেই আমাদের। এরপরে দেখা যায় আদিলকে এই স্কুলের প্রতিষ্ঠাতার রুমে ধরে রেখেছে। সীতা তাকে বাঁচাতে চাইলে সীতাকে সিকিউরিটি কর্মীরা ধরে ফেলে। আদিলও ছুটে আসার চেষ্টা করে, কিন্তু ওই লোকটা আদিলের সাথেও এই খারাপ কাজটা করে। ওই দিন রাতেই সীতা আবারও প্ল্যান করে স্কুল থেকে পালাতে। সে অনেক কষ্ট করে একটা জানালা ভেঙে ফেলে আর জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে পড়ে। অমনি সেখানে স্কুলের ওই অল্প বয়স্ক শিক্ষিকা চলে আসে। সীতা খুব ভয় পেয়ে যায়। তাকে কিনা আবারও বন্দি করা হয়, কিন্তু দেখা গেল এই শিক্ষিকা তাকে সাহায্য করতে আসছে। তিনি সীতাকে সামান্য কিছু খাবার আর পোশাক দেয়, যাতে করে পালাবার পর সীতা কিছুদিন অন্তত এগুলো দিয়ে চালাতে পারে। তারপরে সীতা অন্ধকার রাস্তায় গিয়ে দাঁড়ায়, কারণ ওই রাস্তা দিয়েই আদিলকে ওই গেয়ে লোকটা নিয়ে যাবে। গেয়ে লোকটার গাড়ি কাছাকাছি আসার পরে সীতা গাড়িতে ঢিল মারে। গাড়ির ড্রাইভার গাড়ির মাথায় আর কে ঢিল মারল তা খুঁজতে গাড়ি রেখে একটু সামনে যায়। এই সুযোগে সীতা গাড়ি থেকে আদিলকে নিয়ে জঙ্গলে ঢুকে যায়। সীতা আদিলকে নিয়ে সেই টানেলে ঢুকে পড়ে। এইবার টানেলের মাঝপথে আবারও সেই অদ্ভুত আকৃতির ছেলেটি সামনে পড়ে আর তাদের কাছে সাহায্য চায়। আসলে এই ছেলেটার সাথে ওই গে লোকটা খারাপ কাজ করে মেরে ফেলেছে, আর ছেলেটার লাশটা এই টানেলের ভেতর ফেলে রেখেছিল, যার কারণে ছেলেটার আত্মা বারবার সীতার কাছে সাহায্য চায়। যাই হোক, এইবার সীতা আর আদিল ভয় পেয়ে টানেল থেকে ফেরত যায়নি, বরং তারা টানেল পার হয়ে বের হয়ে গিয়েছে। অর্থাৎ এরা এই স্কুল থেকে চিরতরে মুক্তি পেয়ে গিয়েছে। এরপর কেটে যায় অনেক বছর। সীতা আর আদিল দুজনেই বড় হয়ে গিয়েছে। সীতা কাজ করে একটি বৃদ্ধাশ্রমে। তবে এই বৃদ্ধাশ্রমে সব ধনী লোকজন থাকে, আর এই বৃদ্ধাশ্রমে থাকতে হলে তাদেরকে প্রচুর টাকা খরচ করতে হয়। এখানে তারা যেমন ইচ্ছে তেমনই থাকতে পারে,
যুবতী মেয়েরা এই বৃদ্ধদের সেবা করে, এদের মধ্যে সীতাও একজন। আশ্রমে ধনী বৃদ্ধরা বাচ্চাদের মতোই থাকে, আর সীতাদের মতো মেয়েরা তাদের মা বাবার মতোই যত্ন করে। যদিও এসব বৃদ্ধরা বিভিন্ন সময় এসব মেয়েদের সাথে খারাপ কাজও করে। এই আশ্রমে বৃদ্ধরা যা চাইবে এসব সেবিকাদের তাই করতে হবে, কারণ এই আশ্রমে থাকতে এদের অনেক টাকা প্রদান করতে হয়। অনেক ধনী বয়স্কদের তাদের ছেলেমেয়েরা পছন্দ করে না, তাদেরকে নিজেদের সাথে রাখতে চায় না। তখন তারা এই আশ্রমে আসে আর টাকা দিয়ে উন্নত সেবা নেয়। সীতা এই লোকটাকে স্পেশালি দেখাশোনার দায়িত্ব পেয়েছে। এই লোকটার নাম ওহায়ু। আজ এই লোকটার ছেলে ও মেয়ে এসেছে তাকে বাড়িতে নিয়ে যেতে, কারণ এখানে থাকতে হলে প্রচুর খরচ করতে হয়, আর এই ধনী লোকটার সমস্ত টাকা খরচ হয়ে যাচ্ছে। কিন্তু এই লোকটা কিছুতেই বাড়িতে যাবে না। এর কারণ হলো সীতা এই লোকটার অনেক যত্ন করে। এরপরে ওই ওহায়ুর মেয়ে এসে সীতাকে ব্লেম দিচ্ছে। সে ভাবছে সীতা এই বৃদ্ধকে বুঝিয়ে শুনিয়ে এখানে রাখছে, কারণ সীতা তাকে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি হাতাবে। সীতা এসব শুনে প্রচুর রাগ করে আর তাকে অনেক বকাবকি করে। যাই হোক, তারপর তারা চলে যায়। তারা চলে যাবার পরে ওহায়ু বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে আর বলতে থাকে, আমি মায়ের কাছে যাব। বাচ্চারা মাকে কাছে না পেলে যেমন করে, সীতা বাচ্চাদের মতো করেই ভালোবেসে যত্ন করে ওহায়ুর কান্না থামায়। একটা ব্যাপার না বললেই নয়, এই ওহায়ু হল সীতাদের ছোটবেলার সেই এতিমখানার অর্থদাতা, যিনি আদিলকে সহ ওই প্রতিষ্ঠানের অসংখ্য বাচ্চাদের রেপ করেছে। আর সীতা শুধু উনার কারণেই এই আশ্রমে চাকরি নিয়েছে। বাইরের পৃথিবীর সকল মানুষ ওহায়ুকে ভালো মানুষ জানলেও সীতা জানে এই লোকটা কতটা পাপী। আর সীতা যেহেতু কবরের আযাব বিশ্বাস করে না, তাই সীতা সেটা প্রমাণ করার জন্য এই ওহায়ুর যত্ন নিচ্ছে। সীতার প্ল্যান হল, ওহায়ু যখন মারা যাবে, সীতা ওহায়ুর কবরে ক্যামেরা নিয়ে ঢুকবে আর কবরের আযাব হয় কিনা তা ভিডিও করে পুরো বিশ্বকে জানাবে। সীতা বিভিন্ন সময় ওহায়ুর এসব পাগলামি ভিডিও করে রাখছিল। এছাড়া অবসর সময়ে সীতা কবরের আযাব নিয়ে করা টিভিতে বিভিন্ন প্রতিবেদন দেখত। সীতা কবরের আযাব বিশ্বাস করত না, আর সেটা প্রমাণ করার জন্যই সীতা এসব করত। কবরের আযাবের ভয়েই সেই লোকটা সীতাদের বেকারির সামনে বোম ব্লাস্ট করেছিল, যাতে সীতার বাবা মা সহ অসংখ্য মানুষ মারা গিয়েছিল। আর সেই ঘটনা থেকেই সীতা কবরের আযাব মিথ্যা প্রমাণ করাই তার একমাত্র লক্ষ্য বানিয়েছিল। এর পরের সিনে আমরা আদিলকে দেখতে পাই। সীতার মতো আদিলও বড় হয়ে গিয়েছে। আদিল লাশ পোস্টমর্টমের কাজ করে, যদিও এই চাকরিটাও সীতাই আদিলকে পাইয়ে দিয়েছিল। এর পেছনেও কারণ রয়েছে। সীতা যেহেতু আশ্রমে কাজ করত, আর ওই আশ্রমে যারাই মারা যেত তাদের পোস্টমর্টম বা গোসল ও কবর দেওয়ার কাজে নিয়োজিত ছিল। আর সীতা যেহেতু কবরের আযাব ভিডিও করবে, সেজন্য আদিলকে এই কাজ পাইয়ে দিয়েছে, যাতে করে সহজেই আদিলের মাধ্যমে সে লাশ দাফনের সময় কবরে ঢুকতে পারে। সীতা সেই লোকটার নিউজ বিভিন্ন সময় দেখতে থাকে, যে লোকটা কবরের আযাব থেকে মুক্তি পাবার জন্য সীতার বাবা সহ অসংখ্য মানুষকে বোম ব্লাস্ট করে মেরে ফেলেছিল। আর ভাবতে থাকে সীতার সেই সুন্দর শৈশব, যখন সীতা, আদিল আর তাদের বাবা মা একসাথে অনেক হ্যাপি ছিল। এদিকে আদিল দাম্পত্য জীবন নিয়ে হতাশায় ছিল। আদিল লাশ গোসল দেওয়ার এই কাজ সে পছন্দ করত না, কিন্তু সীতা তাকে এই কাজ করতে বাধ্য করত। একদিন সীতা ওহায়ুকে সব কিছু বলে দেয়, যে সীতা হচ্ছে সেই মেয়ে যে একসময় ওহায়ুর প্রতিষ্ঠিত স্কুলে পড়ত। সে আরও বলে, আপনি আমার ভাই আদিলকে রেপ করেছেন, এমনকি ইসমাইল নামের একটা বাচ্চাকে রেপ করে মেরে ফেলেছিলেন, আর তার লাশ অন্ধকার টানেলে ফেলে দিয়েছেন। ওহায়ু এসব শুনে খুব আশ্চর্য হয়ে যায়। সে ভাবত তার অপকর্মের কথা কেউ জানে না। এসব কথাবার্তা চলাকালে আদিল সেখানে উপস্থিত হয়ে সব কিছু শুনে ফেলে। আদিলও জানত না এই লোকটাই তাকে রেপ করেছিল।
আদিল আর সহ্য না করতে পেরে সে ওহাইউকে মারতে থাকে। এক পর্যায়ে সীতা আদিলকে ছাড়িয়ে দেয়। আর এমন শোরগোল হওয়াতে ততক্ষণে আশ্রমের সকলেই সেখানে উপস্থিত হয়ে যায়। এবার ওহাইউ তাদের সামনেই সব কিছু স্বীকার করে আর বলে, আমি এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম, আর আমি আমার কাজের জন্য একটুও লজ্জিত নই। আমি কবরের আযাবও বিশ্বাস করি না। এ সব কিছু মানুষের বানোয়াট কাহিনী। তবে যেহেতু আমার জঘন্য অতীত সবার সামনে প্রকাশ হয়েই গেল, আমি আর বাঁচতে চাই না। এসব বলতে বলতেই ওহাইউ নিজের পিস্তল দিয়ে নিজেকে শ্যুট করে সুইসাইড করে। আশ্রমের সকলের গোসল ও দাফনের দায়িত্ব যেহেতু আদিলের ওপর ছিল, তাই ওহাইউর গোসলের দায়িত্ব আদিলের ওপর পড়ে। এই লোকটাই একদিন তাকে রেপ করেছিল। এইসব ভাবতে ভাবতে গোসল করাচ্ছিল। এক পর্যায়ে আদিল বমি করে দেয়। যাই হোক, পরে দেখা যায় আদিল আর সীতা ওহাইউর দাফনের প্রস্তুতি নিচ্ছে, আর সীতাও রেডি হচ্ছে ওহাইউর সাথে কবরে ঢুকবে সে। কবরের আযাব সত্যি নাকি মিথ্যে জানতে চায় সে। একই সাথে তা ভিডিও করে সবাইকে জানাতে চায়। ওহাইউর কবরে সীতাও প্রবেশ করল, সাথে ক্যামেরা নিয়ে। আদিল ওপর থেকে মাটি দিয়ে কবর ঢেকে দিল। সন্ধ্যা হয়ে যায়, তখনও কিছুই হচ্ছে না। আদিল উপরে বসে পাহারা দিচ্ছে। এমন সময় হঠাৎ দেখা যাচ্ছে একটি সাপ কবরের আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু আদিল সেটা খেয়াল করেনি। যদিও পরে আদিল সাপটি দেখে, কিন্তু আদিল পাত্তা দেয় না। সীতা কবরের ভেতর প্রচণ্ড ভয় পাচ্ছিল, কিন্তু তবুও সে মনোবল হারায়নি। দৃঢ় প্রতিজ্ঞ ছিল সীতা দেখতে চায় কবরের আযাব হয় কিনা। এই কবরের আযাবের ভয়েই সীতার বাবা মাকে বোম ব্লাস্টে মরতে হয়েছিল। অপেক্ষা করতে করতে পুরো রাত কেটে যায়, অথচ কবরের ভেতর কিছুই হয়নি। আদিল কবর খুঁড়ে সীতাকে উদ্ধার করে। সীতা এবার পুরোপুরি নিশ্চিত হল কবরের আযাব বলতে কিছুই নেই, সব কিছুই মিথ্যে। আর এই মিথ্যার ভয়ের কারণে সীতার বাবা মাকে মরতে হয়েছে। সীতা এইবার সিদ্ধান্ত নেয় পুরো ঘটনা সবাইকে জানাবে, কিন্তু এই ঘটনা সবাইকে জানাবার জন্য একটি টিভি শোর দরকার ছিল। সীতাদের আশ্রমে একজন বয়স্ক লোক ছিল, যার মেয়ে একটি টিভি চ্যানেলে কাজ করত। সীতা ওই বৃদ্ধ লোকের সাথে কথা বলে, তার মাধ্যমে তার মেয়েকে রাজি করিয়ে টিভি শোতে সীতাকে অ্যাটেন্ড করার ব্যবস্থা করে। সর্বশেষ অনেক চেষ্টা করে, সীতা টিভি শোতে অ্যাটেন্ড করে। এই শোতে সীতা ওহাইউর পুরো কাহিনী বলে। সীতা আরও জানায় কবরের আযাব সত্য নাকি মিথ্যে তা জানার জন্য সে ওহাইউর মতো পাপী ব্যক্তিকেই বেছে নিয়েছে। এমনকি তার বাবা মা কিভাবে মারা গিয়েছে সকল ঘটনাই এই শোতে সবাইকে জানায়। কবরের আযাব যে মিথ্যে তা প্রমাণ করার জন্য সকল চেষ্টাই সীতা করে। সর্বশেষ তার কথা প্রমাণের জন্য ওহাইউর কবরের সেই ভিডিও টিভিতে চালু করতে বলা হয়। তখন দেখা যায় সেই মেমোরিতে আসলে কিছুই নেই, পুরো মেমোরি সম্পূর্ণ খালি। সীতা এইবার অবাক হয়ে যায়। সে টিভি শোতে দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়ী করে। সীতা ভাবে এরা হয়তো মেমোরি পরিবর্তন করে দিয়েছে। সীতা এই শো থেকে অপমানিত হয়ে চলে আসে। সকলের কাছেই সীতা একজন মিথ্যাবাদী প্রমাণিত হয়। পরে জানতে পারে আদিল মেমোরিটা চেঞ্জ করে দিয়েছে। সীতা আদিলের সাথে প্রচুর রাগারাগি করে। পরে আদিলও রাগ হয়ে যায়। আদিল উল্টো সব কিছুর জন্য সীতাকে দায়ী করে। আদিল বলে, ওই দিন যখন বেকারিতে চোর এসেছিল আমি দেখেও চুপ ছিলাম, অথচ তুমি বাবাকে বলে দিয়েছ, আর বাবা চোরকে ধরার জন্য বেকারির বাইরে যাওয়াতেই বাবা মা বোম ব্লাস্টে মারা গিয়েছে। সব কিছুর জন্য শুধু তুমিই দায়ী। যাই হোক, পরের দিন দেখা যায় সীতা আশ্রমে বসে হ্যালোসিনেট করছে। সে আশ্রমের বিভিন্ন প্রান্তে ওহাইউর আত্মা দেখতে পায়, আবার কখনো ওহাইউর কথা শুনতে পায়। এমন সময় ওই আশ্রমের এই বৃদ্ধ মহিলা, যার নাম মিস ননি, তিনি কাঁদতে কাঁদতে সীতার কাছে আসে। আর মিস ননি সীতাকে বলে, আমার স্বামী মিস্টার পান্ডে আমার সাথে প্রতারণা করেছে।
এই বলে সীতাকে একটা বন্ধ রুমের সামনে নিয়ে যায়। সীতা রুমের দরজাটা টান দিয়ে খুলতেই দেখতে পায় মিস ননির স্বামী মিস্টার পান্ডে আশ্রমের এক নার্স মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন করছে। মিস্টার পান্ডে খুব লজ্জা পায় আর তার স্ত্রী মিস ননির কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু মিস ননি তাকে সরিয়ে দেয়, কিছুতেই তাকে কাছে ঘেঁষতে দেয় না। মিস্টার পান্ডে সীতাকে বলে ননি নিজের খেয়াল রাখতে পারে না, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। পরের সিনে দেখা যায় মিস ননি একা দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়। পরে সেই পোশাক পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিনে দিতে যায়। যখন সব পোশাক ওয়াশিং মেশিনে দেয় তখন দেখে তার হাতের আংটিটা খুঁজে পাচ্ছে না, আর সে ভাবে আংটিটা হয়তো কাপড়ের সাথে মেশিনের ভেতর পড়েছে, তাই মেশিনের ভেতর মাথা ঢুকিয়ে দিয়ে খুঁজতে থাকে। ঠিক সেই সময় তার হাতে চাপ লেগে ওয়াশিং মেশিন চালু হয়ে যায়। ননির চুল মেশিনে পেঁচিয়ে যায়। এক পর্যায়ে ননি ওখানেই মারা যায়। ননি মারা যাওয়াতে তার স্বামী মিস্টার পান্ডের অবস্থা খুব খারাপ। সে শুধু বলতে থাকে তার ক্ষমা চাওয়া তো হলো না। এদিকে মিস্টার পান্ডে যে নার্সের সাথে ফিজিক্যাল রিলেশন করেছিল সেই মেয়েও ভাবে এই সব কিছুই তার জন্য হয়েছে। সে খুব অনুতপ্ত হয় ও কাঁদতে থাকে। এই আশ্রমে এক অন্ধ মহিলা ছিল। তিনি দাবি করত সে আত্মাদের সাথে কথা বলতে পারে। সীতা ওই অন্ধ মহিলাকে বলে, আপনি যদি সত্যিই আত্মাদের সাথে কথা বলতে পারেন তবে মিস ননির আত্মার সাথে কথা বলুন, আর তাকে মিস্টার পান্ডের সাথে কথা বলিয়ে দিন। এক পর্যায়ে ওই অন্ধ মহিলা, মিস্টার পান্ডে, সীতা ও আর একজন মিলে মিস ননির আত্মাকে ডাকতে বসে। এক পর্যায়ে ওই অন্ধ মহিলার উপর মিস ননির আত্মা ভর করে, আর মিস্টার পান্ডে তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। মিস ননির আত্মা মিস্টার পান্ডেকে বলে, যদি ক্ষমা পেতে চাও তবে ওই নার্স মেয়েকে মেরে ফেলো, যার সাথে খারাপ সম্পর্ক করেছ, তবেই ক্ষমা পাবে তুমি। পরের সিনে দেখা যায় সীতা ও সেই নার্স মেয়েটা কাজ করছিল। নার্স মেয়েটা বারবার সীতাকে বলছিল সে পাপ করে ফেলেছে, সে কিভাবে কবরের আযাব সহ্য করবে। এমন সময় হঠাৎ মিস্টার পান্ডে এসে নার্স মেয়েটার ওপর হামলা করে। সীতা মেয়েটাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে ওই আশ্রমের অন্য এক বৃদ্ধ এসে হঠাৎ সীতার পেটে একটা চাকু ঢুকিয়ে দেয়। সীতা কান্না করতে থাকে আর ওই বৃদ্ধকে বলতে থাকে, আপনি এটা কি করলেন, কি করলেন আপনি? বৃদ্ধ বলে, এই মেয়েটাকে না মারলে আমাদের সকলের কেউ কবরের আযাব থেকে রক্ষা পাব না। সীতা তখনও চেষ্টা করছে মেয়েটাকে বাঁচাতে, কিন্তু এবার নার্স মেয়ে বলে, আমি বেঁচে গেলে হয়তো আমার কবরের আযাব থেকে আমিও রক্ষা পাব না, তার থেকে আমি এভাবেই মরে গেলে কিছুটা আযাব কম হবে। এই বলে সে পেট থেকে চাকুটা বের করে বারবার নিজের পেটে আঘাত করতে থাকে। এভাবে করেই নার্স মেয়েটা মারা যায়। সীতা খুব বিরক্ত। সবাই শুধু কবরের আযাবের ভয়ে একে অন্যকে মেরে ফেলছে, অথচ সীতা কবরের আযাবের কোনো প্রমাণই পেল না। এদিকে সীতাকে নিয়ে দেশের সবাই সমালোচনা করছে, কারণ সে টিভি শোতে কবরের আযাব মিথ্যা প্রমাণ করতে গিয়ে তার ভিডিও ফুটেজই কাজ করেনি। দেশের সবাই সীতাকে নাস্তিক বলছে, অনেকে তাকে হত্যাও করতে চাচ্ছে। এইবার সীতা ডিসিশন নেয়, সে আবারও ওহাইওর কবরে ঢুকবে। এবার সে প্রমাণ করবেই কবরের আযাব সম্পূর্ণ মিথ্যা। এই ভেবে সে আবারও ওহাইওর কবর খুঁড়তে থাকে আর কবরের ভেতর প্রবেশ করে। আর তখন সমস্ত মাটি কাঁপতে থাকে। সীতা কবরে ঢোকার পরেই ওপর থেকে মাটি পড়ে কবরটি ঢেকে যায়। সীতা দেখতে পায় সে ওহাইওর পাশে শুয়ে আছে। এইবার কিন্তু সীতা ওহাইওকে দেখেই প্রচণ্ড ভয় পাচ্ছিল। এর মধ্যে কবরের ভেতর একটি সাপ প্রবেশ করে। সাপটি সীতার শরীরের পাশ থেকে ওহাইওর কাপড়ের ভেতর ঢোকে। এরপরেই ওহাইওকে দংশন করতে থাকে। ওহাইওর মৃতদেহ কষ্টে উঠে বসে, আবার শুয়ে পড়ে। এরপরে শুরু হয় সাপের ভয়াবহ দংশন। একের পর এক আঘাত। সাপ বিভিন্ন আকৃতি ধারণ করছে আর ওহাইওর দেহকে আঘাত করছে। সে এক ভয়াবহ চিৎকার।
কবরের আযাবের চিৎকার কতটা ভয়ঙ্কর এইবার সীতা বুঝতে পেরেছে। সীতা চিৎকার করতে থাকে, হামারের মতো কোনো একটা জিনিস দিয়ে বারবার ওহাইউকে আঘাত করতে থাকে। ওহাইউর মাথা মুখমণ্ডল ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ডের ব্যবধানে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবারও হামার দিয়ে আঘাত করছে। ভয়ঙ্কর একটা প্রাণী এসে আবারও ওহাইউকে আঘাত করছে। এভাবে বিভিন্নভাবে ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে। সীতা ভয়ে শুধু চিৎকার করছে। এমন সময় কোনো এক গম্ভীর স্বরে প্রশ্ন করছে, মান রাব্বুকা, মান দীনুকা? কিন্তু ওহাইউ কোনো প্রশ্নের উত্তরই দিতে পারছে না। এসব চলতে থাকাকালে সীতা তওবা করতে থাকে। এরপর দেখা যায় কবরের ভেতর সূর্যের আলো প্রবেশ করে, অর্থাৎ আদিল ওপর থেকে কবর খুঁড়ে সীতাকে উদ্ধার করে। এভাবে করেই কবরের আযাব এই মুভিটি শেষ হয়। সবাইকে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।